দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সারা দেশে বাড়ছে হামে আক্রান্ত শিশু রোগী, টিকা না পাওয়া অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের চেষ্টা সরকারের, 604 কোটি টাকা বরাদ্দ। পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল, ভোগান্তি চরমে, অবৈধ মজুদ বন্ধে চলছে অভিযান। খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, 129 জনকে ক্রীড়া কার্ড প্রদান। এবারে পুরো আয়োজন। সারা দেশে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। সম্প্রতি রাজশাহী বিভাগে হামের উপসর্গ নিয়ে 11 জনের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। চলতি বছর রাজশাহী বিভাগের 8টি জেলায় হামের উপসর্গ নিয়ে 422 জন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে 137 জনের রোগ শনাক্ত হয়েছে, আর বর্তমানে 155 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও রাজশাহী জেলায় আক্রান্তের হার বেশি। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে 5 জন, নওগাঁয় 1 জন, পাবনায় 2 জন, রাজশাহীতে 2 জন ও সিরাজগঞ্জে 1 জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত জ্বর আর বমির কারণে এখানে এসে ভর্তি হয়েছি। আজ 6 দিন হয়ে গেল আসা। কোনো জায়গা পাচ্ছি না, তাহলে কিভাবে চিকিৎসা দেব? চট্টগ্রামে 15 মাস ও তার কম বয়সী শিশুদের মধ্যে হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে 17 জন। তাদের অধিকাংশের বাড়ি কক্সবাজার জেলায়। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। এতে ভর্তি আছে 70 শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিকে দিনে 3 থেকে 4 জন রোগী পাওয়া গেলেও বর্তমানে 15 জনের বেশি ভর্তি হচ্ছে। ভিড় এড়িয়ে চলা, বাজারঘাটে অপ্রয়োজনে না যাওয়া, ছোটোখাটো অসুস্থতায় প্রয়োজনে হসপিটালেও না আসা, সেটা ওভার ফোনে চিকিৎসা যদি নেয় তাহলে হয়তো সংক্রমণটা ছড়ানোর হার কিছুটা কমতে পারে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 108 জন ভর্তি হয়েছে, যার অধিকাংশই শিশু। 13 দিনে মৃত্যু হয়েছে 5 জনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে 68 জন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। ফেব্রুয়ারি মাস থেকে রাজধানী সহ সারা দেশে শিশুদের হামে আক্রান্ত হওয়ার হার বেড়েছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এরই মধ্যে 22 শিশু মারাও গেছে। হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুর সংখ্যা 6 শতাধিক। অপুষ্টি, দারিদ্রতা এবং টিকা কার্যক্রম থেকে বাদ পড়াই এর অন্যতম কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পুরো শরীর জুড়ে লাল লাল ছোট ছোট দানা, ফুসকুড়ি, উচ্চমাত্রার জ্বর, কাশি, লাল চোখ এবং নাক দিয়ে পানি পড়া এমন উপসর্গ নিয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এগুলো হামের উপসর্গ। হাম মূলত রুবেলা নামের এক অতি সংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ। রুবেলা ভাইরাস শ্বাসনালী দিয়ে প্রবেশ করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। ফলে হামে আক্রান্ত শিশু অন্যান্য ব্যাকটেরিয়া ও জীবাণু দ্বারা সহজে সংক্রমিত হয়। রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, দোহার এবং ঢাকার বাইরে নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর, জামালপুর, শরীয়তপুর ও মাদারীপুর সহ বিভিন্ন জেলা থেকে রোগীরা এই হাসপাতালে ভর্তি হয়েছে। ওর প্রথমে ঠান্ডা জ্বর, কাশি ছিল, অবস্থা আরও খারাপ হচ্ছে। তখন ঢাকা মেডিকেলে রেফার করতে, শ্যামলীতে, তো ওখানে শিশু রাখে নাই, পরে আবার এই জায়গায় রেফার করছে। ডিএনসিতে নিয়ে আসছি, ওনারা বলতেছে ওর নাকি হাম, তো এখানে নিয়ে আসার পরে ভর্তি করা গেছে। কালকে আসছি আমরা। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের বেশিরভাগের বয়স 3 থেকে 10 মাস। যারা মারা গেছে তাদের হাম ছাড়াও কিডনি জটিলতা, শ্বাসতন্ত্রের রোগ ও হৃদরোগ সহ নানা জটিলতা ছিল। কোনো পেশেন্টই শুধু হামের জন্য মারা গেছে এরকম নয়, হাম সাথে হামের জটিলতা। তিনি জানান, শীতের পর এই সময়ে হামের মতো ছোঁয়াচে রোগ এমনিতেই বেড়ে যায়। তবে অনেক শিশু হামের টিকা না নেয়ার ফলে সংক্রমণ বেড়েছে। অনেকগুলো বাচ্চা পেয়েছি যারা ভ্যাকসিন দেওয়ার বয়স হয়েছিল কিন্তু তারা ভ্যাকসিন গ্রহণ করেনি। কারণ হচ্ছে যে কোনো মা বলেছে যে তারা ভুলে গিয়েছিল। আবার এমন হয়েছে যে যখন ভ্যাকসিনটা দেওয়ার কথা তখন জ্বর হয়েছিল, চিকিৎসক কিছুদিন পরে আসতে বলেছে, তারা আবার ভুলে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে ওই সময় যে সময় ভ্যাকসিনটা দেওয়ার কথা ওই সময় ওনারা হয়তো বা একটা টেম্পোরারি
অভাব ছিল টিকাদান কেন্দ্রগুলোতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় 9 থেকে 15 মাস বয়সী শিশুরা হামের টিকা পেলেও অন্তর্বর্তী সরকার টিকাদানের বিশেষ ক্যাম্পেইন পঞ্চম সেক্টর প্রোগ্রাম থেকে বের হয়ে আসে। ফলে অনেকেই টিকা বঞ্চিত হয়। বিকল্প ব্যবস্থা করে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে মত দেন জনস্বাস্থ্যবিদরা। সেক্টর প্রোগ্রামটা বাদ দেওয়া যেত, কিন্তু তার একটা এক্সিট প্ল্যান দরকার ছিল, যে আমরা এটা বাদ দিতে চাই। প্রথমত কেন বাদ দিলে আমাদের যে প্রোগ্রামগুলো চলছে সেগুলো কিভাবে চলবে। আমরা হয়তো অনিয়ম চাই না, নিয়ম চাই, কিন্তু পুরো পরিকল্পনাকে বাদ দিতে চাই না। উচিত ছিল আরও অনেক বিচার বিশ্লেষণ করে তার বিকল্প ব্যবস্থাটা রেডি করে তারপরে এখান থেকে সরে আসে। শুধু টিকা নয়, প্রতিরোধের ব্যবস্থা আগে নেওয়া জরুরি বলে মত দেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার দ্রুতই টিকা সংগ্রহে জোর দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, জরুরি ভিত্তিতেই টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে হামের টিকা সরবরাহ। দেশে উদ্বেগ বাড়াচ্ছে সংক্রামক রোগ হাম। বিভিন্ন জেলায় দ্রুত ছড়িয়ে পড়া এই রোগে এরই মধ্যে অন্তত 38 শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, জরুরি ভিত্তিতে টিকা কিনতে ইতোমধ্যে ইউনিসেফকে অর্থ পাঠিয়েছে সরকার। হাসপাতালগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলায় জেলায় বাড়ানো হয়েছে ভেন্টিলেটর সুবিধা। আমরা আমাদের ডিএনসিসি, যেটা কোভিড ফাইটিংয়ের জন্য করা হয়েছিল, বিগ স্পেসেস, সেটা আমরা চালু করে দিয়েছি। শিশু হাসপাতালে আমরা বেবিদের মিজেলস রোগীদের জন্য আমরা ওয়ার্ডের ব্যবস্থা করেছি, আইসোলেটেড ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডেড আইসিইউ ইউনিট অ্যালং উইথ ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে কালকে আমরা পাঁচটা ভেন্টিলেটর আমরা নিউনেটাল ওখানে পাঠিয়েছি। তিনি জানান, গত এক দশকে নিয়মিত টিকাদান কার্যক্রম থাকলেও 2018 সালের পর আর বড় কোনো হামের টিকা ক্যাম্পেইন হয়নি। ফলে যেসব শিশু টিকার আওতায় আসেনি বা পরে জন্ম নিয়েছে তাদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে টিকা সরবরাহ। জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যেই র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি, অতীতে কোনোদিন হয়নি। এদিকে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্র কী ধরনের সহযোগিতা দিতে পারে তা নির্ধারণে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মে মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে যৌথভাবে কাজ শুরু হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের ভিড় লেগেই থাকছে। সময় যত গড়ায় ততই লম্বা হয় লাইন। তারপরও অনেক চালক তেল পাচ্ছেন না। গ্রাহকের ভিড়ের কারণে বন্ধ রাখা হচ্ছে কোনো কোনো পাম্প। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের যৌথ হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। ফলে অস্থির হয়ে ওঠে জ্বালানি তেলের বৈশ্বিক বাজার। এর প্রভাবমুক্ত থাকতে পারেনি বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে তেলের ঘাটতি নেই বললেও বাস্তব চিত্র ভিন্ন। পাম্পে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা, তারপরও অনেকে তেল পাচ্ছেন না। সোমবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভোর থেকে তেলের জন্য অপেক্ষা করেন বহু মানুষ। 4 ঘন্টা 5 মিনিট হলো এখানে দাঁড়ানো, এখনো তেল পাই নাই, পাবো আর কি। জাহাঙ্গীর থেকে ভোর 6টায় আনবাজে 10টা 20, তো এই যে তেল যদি না পাইতে আমরা তো এক ভোগান্তি হয়ে যেতেছে। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পেয়েছি। এটা তো শুধু বাংলাদেশের জন্য, এটা ম্যাক্সিমাম বিশ্বে যুদ্ধের জন্য তেলের একটু সংকট, এটা কষ্ট আমাদেরকে মেনে নিতেই হবে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন রাইড শেয়ার চালকরা। তাদেরই একজন বাড্ডার বাবুল মণ্ডল। ওই এলাকায় তেল না পেয়ে এসেছেন বিজয় সরণিতে। এটার উপরে আমাদের কর্মসংস্থান, এটা দিয়ে আমরা সব কিছু দিয়ে চলি। মানে এইখানে আমাদের যদি এখন তেল না পাই, আমরা ঠিক মতন চলাটা খুব কষ্ট হয়ে যেতেছে। আমরা যেহেতু রাইড শেয়ার করি, বুঝছেন, আমাদের যদি ঠিক মতন তেল না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের ফ্যামিলি চালাইতে খুব সমস্যা হয়ে যায়। তেল নিতে নিতে তো অর্ধেক দিন শেষে,
তারপরে আবার জ্যাম জট আছে, আমরা খুব ইয়েতেই আছি, একটু অসুবিধার ভিতরে আছি আর কি। তেল দিতে না পেরে অনেক পাম্প বন্ধ রাখছেন মালিকরা, বলছেন পর্যাপ্ত সরবরাহ নেই। এই অবস্থায় ঘটছে অপ্রীতিকর ঘটনা। সিরিয়ালে আছি, মানে ওরা বলছে তেল আসলে পরে তেল দিবে, এই জন্য আশায় আছি। মানে কোন সময় আসে এটাও বলা যায় না। চাহিদা যে পরিমাণ, ওই পরিমাণ তেলটা এখন পাচ্ছি না। যেমন গতকালকে 22,500 পাইছি, তার আগে 22,500 লিটার পাইছি। তো এটা তেল আসার পরে যতক্ষণ পর্যন্ত তেল থাকে ততক্ষণ পর্যন্ত আমরা তেল সরবরাহ করি। পরিস্থিতির সুযোগে জ্বালানি তেলের অবৈধ মজুতের ঘটনা ঘটছে। সরকার অবশ্য এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর মতো দেশের অন্যান্য স্থানেও পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। এছাড়া অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় অনেক ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামে জ্বালানি তেল মজুদ ও পরিমাপে কম বিক্রির অভিযোগে আনোয়ারার জাকারিয়া ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে টোল রোড এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুতের প্রমাণ পায় জেলা প্রশাসন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 1 লাখ টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরুর পরপরই লম্বা লাইন লেগে যায়। এ সময় লাইনে আগে দাঁড়ানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা, হাতাহাতি ও এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। ভোলার পেট্রোল পাম্পগুলোতে প্রতিদিন দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। প্রায় যানবাহন চালক ও পাম্প মালিকদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। 3 দিনে তেল নিতে পারিনি। 30 মিনিট হয়ে গেছে, এখন আসছি, কোনো লাইন নাই। যারা পরে আসছে পরে দিয়ে চলে যায়। আমাদের চাহিদার সাথে যোগানের মিল হচ্ছে না। ঢাকার সাভারেও স্বাভাবিক হয়নি জ্বালানি তেল সরবরাহ। চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। একই চিত্র লক্ষ্মীপুরেও। পেট্রোল ও অকটেনের অভাবে গত কয়েকদিন ধরে জেলার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দেশে এই মুহূর্তে কোনো জ্বালানি তেলের ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি কথা জানিয়েছেন। এই পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। 2,08,000 লিটার তেল উদ্ধার করা হয়েছে। এই ধরনের অপকর্মের রোধে জনগণের স্বার্থে রক্ষার্থে আগামী প্রশাসনের প্রয়োজনে আরও কঠোর হতে দ্বিধাবোধ করবে না। এপ্রিলে মাসে 50,000 মেট্রিক টন অকটিন আমদানির উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া দেশীয় উৎস থেকে 30,000 মেট্রিক টন পাওয়া যাবে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার ক্রীড়া কার্ড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিভিন্ন ইভেন্টের 129 জন খেলোয়াড়ের হাতে কার্ড, মেডেল এবং সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। শিগগিরই আরও 500 জনকে এই কার্ড দেওয়া হবে। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। খাতুনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে দেশের ক্রীড়াবিদদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এরই অংশ হিসাবে সোমবার চালু করা হলো ক্রীড়া কার্ড। 2025 সালে আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী 129 জনের হাতে কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বর্ণ পদক জয়ীকে 3 লাখ টাকা, রৌপ্য পদক জয়ী 2 লাখ ও ব্রোঞ্জ জয়ীকে দেওয়া হয় 1 লাখ টাকা। এরপরে আসবে নীলুফা ইয়াসমিন নীলা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে এই কার্ড উদ্বোধনের পর সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক খেলোয়াড়ের মোবাইল ফোনে 1 লাখ টাকা পৌঁছে যায়। প্রতি মাসে তারা এই টাকা পাবেন, তবে 4 মাস পর পর তালিকা হালনাগাদ করা হবে। প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান শিগগিরই আরো কয়েকশো খেলোয়াড়ের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এর মধ্যেই বর্তমান সরকারের মধ্যেই অনেকগুলো পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে। খেলোয়াড়দের পেশাদারত্ব ধরে রাখতে তাদেরকে রাজনীতির বাইরে থাকার কথা বলেন প্রধানমন্ত্রী। আপনাদের প্রতি খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা।
দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। তিনি জানান, ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আগামী মাসে সিলেট থেকে নতুন করে স্পোর্টস চালু হচ্ছে। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি, এই 7টা খেলায় কারা পারদর্শী ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা ক্রীড়া কার্ডের বাইরে থাকবেন। এরপরে ঘরের ভেতরে না, ইনশাল্লাহ খেলার মাঠে দেখা হবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে আগামী 2 এপ্রিল সংসদে বিল পাশ করা হবে। সোমবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে একথাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ 2026 জারি করা হয়, যা পরে উপস্থাপন করা হয় জাতীয় সংসদে। বর্তমান সরকার এটিকে আনুষ্ঠানিক বিল হিসেবে পাশ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে তারা অপরাধী। জুলাই অভ্যুত্থানকারীদের, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, যে ড্রেস যেটাই হোক, সেটা যেই বাহিনীর ড্রেসই হোক, এবং আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ, যারা যেই বাহিনীর ড্রেসই পড়ুক, তারা সবাই অপরাধী। এই দেশে সকল গুম, খুন, হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই। সরকারের গুরুত্বপূর্ণ বার্তা উন্নয়নমূলক কার্যক্রমের প্রচারণা আরও কার্যক্রম ও সমন্বিতভাবে পরিচালনা করতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জানিয়েছেন, বৈঠকে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মালিকসহ সবাই সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে শিগগিরই গণমাধ্যমের প্রতিনিধি নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে আলোচনার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া সরকারি বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে মন্ত্রণালয় কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে একটি কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়েছে সভায়। 2 দফা জানাজা শেষে চিরনিদ্রায় সমাহিত হলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজ। সোমবার বিকেলে বনানী সামরিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সর্বস্তরের মানুষ এ জানাজায় অংশ নেন। অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল 78 বছর। শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবারের ঈদ যাত্রায় দেশের সড়ক, রেল ও নৌপথে 394 জন নিহত এবং 1288 জন আহত হয়েছেন। গত বছরের তুলনায় এবার প্রাণহানি 8.26% এবং দুর্ঘটনা 8.95% বেড়েছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ঈদযাত্রার সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঈদযাত্রার শুরুর দিন 14 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, বরাবরের মতোই এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। দুর্ঘটনা রোধে যাত্রী কল্যাণ সমিতি বেশ কিছু সুপারিশও করেছে। সেই কারণে আমরা সরকারের পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে 346টি সড়ক দুর্ঘটনায় 351 জন নিহত হয়েছে, 1046 জন আহত হয়েছে। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা 8.95%, প্রাণহানি 8.26%, আহত 21.05% বেড়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দেশটির খার্ক দ্বীপের রপ্তানি কেন্দ্রেরও নিয়ন্ত্রণ চেয়েছেন এই প্রেসিডেন্ট। ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথাই বলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলার পর খার্ক দ্বীপে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর নেই বলেও দাবি করেছেন এই প্রেসিডেন্ট। এতে খুব সহজেই দ্বীপটির দখল নেওয়া সম্ভব হবে বলেও মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সোমবার সকালে তেহরান জুড়ে সরকারি অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে ইস্পাহান শহরের একটি বিশ্ববিদ্যালয়ে। এদিকে ইসরায়েলি হামলায় IRGCর নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংশিরি নিহত হয়েছেন।
এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে প্রথম দিনের মতো বৈঠক হয়েছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মধ্যে। রবিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেন এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় হরমুজ প্রণালী পুনরায় সক্রিয় করার বিষয়টি। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, চলমান যুদ্ধ দ্রুত শেষ করে মাধ্যমে এই আলোচনায় এক ধরনের সুরাহার জন্যই তারা এই বৈঠকে অংশ নিয়েছেন। ইরান যুদ্ধ ও বিতর্কিত সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। ইরানে হামলার পর জ্বালানি তেল এবং নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। অনেকেই রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে। অনেক রিপাবলিকানও ট্রাম্পের উপর ক্ষুব্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কয়েক যুগ ধরেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। দেশ বিদেশে প্রেসিডেন্টের এই ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে অনেকবার। তখন নিজ দেশের মানুষ প্রতিবাদ জানিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও এমনটি হচ্ছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আমদানি করা পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ, অভিবাসীদের ধরপাকড়, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেয়া এবং সবশেষে নির্বাহী ক্ষমতায় ইরানে হামলা চালিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। একই সঙ্গে বেড়েছে জীবনযাত্রার ব্যয়, ফলে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। রয়টার্সের এক জরিপে দেখা গেছে তার জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও বৈদেশিক নীতির ক্ষেত্রে ট্রাম্পের নেয়া সিদ্ধান্তগুলো জনগণের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে। জরিপে উঠে এসেছে, গত বছরের 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের প্রতি শতকরা 47% মানুষের সমর্থন ছিল। বর্তমানে তা 36% দাঁড়িয়েছে। অন্যদিকে ইরান যুদ্ধের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্রের শতকরা 61% মানুষ। রিপাবলিকানদের মধ্যেও কমছে ট্রাম্পের জনপ্রিয়তা। প্রতি 5 জনের 1 জন হোয়াইট হাউসের ভূমিকায় অখুশি। বর্তমানে যুক্তরাষ্ট্রের শতকরা 63% নাগরিক দেশের অর্থনীতিকে দুর্বল বলে মনে করছেন। এই অবস্থায় যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। লাখ লাখ মানুষ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তাদের দাবি, প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতার চর্চা বন্ধ করার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবারে খেলার খবর জানাচ্ছি। এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে আগামীকাল সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। বাছাই পর্ব পেরুনের স্বপ্ন পূরণ না হলেও শেষটা রাঙাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ। সি গ্রুপের শীর্ষে থেকে বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় প্রথম লেগের দেখায় বাংলাদেশ হেরেছিল 2-1 গোলে। গ্রুপে 5 ম্যাচে 1টি জয় ও 2 ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে টেবিলের এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে হংকং। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। সারা দেশে বাড়ছে হামে আক্রান্ত শিশু রোগী। টিকা না পাওয়ায় অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের চেষ্টা সরকারের। 604 কোটি টাকা বরাদ্দ। পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল, ভোগান্তি চরমে। অবৈধ মজুদ বন্ধে চলছে অভিযান। খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। 129 জনকে ক্রীড়া কার্ড প্রদান। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আর তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।